নমস্কার, আমি স্বাগতা আর আমার সঙ্গে রয়েছে নাজিয়া। আমরা দুজনেই আবারও চলে এসেছি। এতদিন পর্যন্ত আপনাদের এসআইআর সংক্রান্ত নানান তথ্যের কথা দিয়েছি। এখন তো খসড়া তালিকা বেরিয়ে গেছে। এই খসড়া তালিকা সংক্রান্ত একটা ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরি। বাঁকুড়ার বিষ্ণুপুরের 18 নম্বর ওয়ার্ডে বিশ্বরূপ গোস্বামী পুরো পরিবার একেবারে আতান্তরে পড়েছেন। খসড়া তালিকায় নাম থাকলেও তাদের চিন্তার শেষ নেই। এ প্রান্ত থেকে ও প্রান্ত, এ দুয়ার থেকে ও দুয়ার প্রশাসনের তাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে। তার কারণ কি জানেন? খসড়া তালিকায় তারা পরিবারের মোট সদস্য 4 জনের মধ্যে 3 জনেরই নামের বানান ভুল, এবং যে নামের বানান এসেছে তা দেখলে পিলে চমকে যাবে এমন বানান এসেছে। বিএলওর কাছেও তিনি গেছেন, বিএলও জানিয়েছেন এটা এআই দ্বারা হয়েছে, তার কারণে ভুল। কিন্তু ভুল তো ভুলই, এই ভুলটা সংশোধন হবে কি করে? এই সংক্রান্ত ভিডিও নিয়ে যে ভুল হলে কিভাবে সংশোধন করবেন, কি কোথায় যাবেন, সেই সংক্রান্ত তথ্য দিতে আমি আর নাজিয়া চলে এসেছি। তাই তো নাজিয়া? একেবারে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরেই কিন্তু এই ভুলগুলো মূলত বেরিয়ে আসছে। নামের ভুল, বয়সের ভুল, এই সমস্ত জীবিত যে তার মৃত তালিকায় তার নাম উঠে পড়েছে, এবং এই সমস্ত নিয়েও কিন্তু সমাধান সূত্র ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। যাদের নামের ভুল সেক্ষেত্রে বলা হচ্ছে যে ফর্ম নাম্বার 8। প্রথম একটা প্রশ্ন নিয়ে আমাদের ভিডিওতে নন্দিনী ব্যানার্জি তিনি জানতে চেয়েছেন, নন্দিতা ব্যানার্জি তিনি জানতে চেয়েছেন যে ওনার ছেলের নামেরও স্পেলিং ভুল হয়েছে, কি করলে নামের এই স্পেলিং ঠিক হবে, একটু বলবেন? তুমি যে স্টার্টিংটা যেটা দিয়ে শুরু করলে নামের ভুল, এবং নন্দিতা ব্যানার্জি তিনিও লিখেছেন নামের ভুল। শুধু নন্দিতা ব্যানার্জি নন, একাধিক মানুষের কিন্তু এই সমস্যার মধ্যে পড়েছেন, একাধিক মানুষই, এবং তাদের এই নামের ভুল কারো, বয়সের ভুল কারো, এই রকম সমস্যা এসেছে। তবে এগুলো ওই এআই এর মাধ্যমে হয়েছে, তাই টেকনিক্যাল কিছু ফল্টের কারণেই হয়েছে। তো সেগুলো সমাধানও কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ 16ই ডিসেম্বর যখন খসড়া তালিকা প্রকাশিত হলো, তারপর থেকেই কিন্তু এই ভুলগুলোর আবেদন শুরু হয়ে গেছে। অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতেই এর আবেদন করা যাবে। 8 নম্বর ফর্ম, এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে নামের ভুলের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন অফলাইনে, যেমন অনলাইনেও কিন্তু এটি ফিল আপ করা যাবে। বিএলওদের কাছ থেকেও আপনারা কিন্তু এই ফর্মটি পাবেন এবং সেখানেও ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। অর্থাৎ এটা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভুলের সমাধান সূত্র কিন্তু ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং 8 নম্বর ফর্মের মাধ্যমেই কিন্তু এর সমাধান সূত্র বেরিয়ে আসবে। তাই 8 নম্বর ফর্মটি ফিল আপ করুন, এবং নন্দিতা ব্যানার্জি আপনিও 8 নম্বর ফর্মটি ফিল আপ করুন। বিএলওর সঙ্গে যোগাযোগ করে তার কাছেও কিন্তু পেয়ে যাবেন আপনি এই 8 নম্বর ফর্মটি। সেই ফর্মে ফিল আপ করে জমা দিন, নাম ঠিক চলে আসবে। তার মানে আপনারা 8 নম্বর ফর্ম ভালো করে শুনে নিন, 8 নম্বর ফর্ম ফিল আপ করে সেখানে ঠিক তথ্যটি দিন। ভুল হয়েছে, কিছু করার নেই, সেই ভুলটাকে আমাদের সংশোধন করতে হবে, কারণ না হলে ভবিষ্যতে আমাদের সমস্যা হতে পারে। নাজি, আমি সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, খসড়া তালিকায় তো নাম উঠেইছে, এবার 2026 ভোট আসছে, নতুন ভোটাররা কিভাবে নাম তুলবে এটা যদি একটু বলো। দেখো, নতুন ভোটারদের ক্ষেত্রে 6 নম্বর ফর্ম, এবং সেই 6 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে নতুন ভোটারদের ক্ষেত্রে। 1 জানুয়ারি 2026-এ যাদের 18 বছর হচ্ছে বা 18 বছর পুজে গেছে, তার 1 মাস আগে হয়তো ডিসেম্বরে 2025-এ পুজে গেছে, তারা নতুন ভোটার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই অ্যাপ্লাইয়ের জন্য 6 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে তাদেরকে, এবং নতুন ভোটার হিসেবে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে ইসিআই নেট যেটি আছে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপে দেখবেন সেই অপশনগুলো পরপর দেওয়া হয়েছে যে নতুন ভোটাররা কিভাবে অ্যাপ্লাই করা যাবে সেই পদ্ধতি। পাশাপাশি কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনারা এই নতুন ভোটাররা অ্যাপ্লাই করতে পারবেন এই ভোটাধিকার পাওয়ার জন্য। পাশাপাশি আরও একটা বিষয়, যে অনেকের নাম ওঠেনি, স্থানান্তরিত যারা হয়েছে বা অনুপস্থিত ক্ষেত্রে অ্যাবসেন্ট যারা, তাদের কাছে তো তাদের তো নাম ওঠেনি। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি পরবর্তীকালে যোগাযোগ করেন, সেই ব্যক্তি যদি নাম যেহেতু খসড়া তালিকায় নেই, তো তারাও কিন্তু এই 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুন ভোটার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে নাজিয়া, যে আমরা আগে কি করতাম, নতুন ভোটার বা যারা নাম তুলবে, কোনো কারণে নাম বাদ গেছে তারা তুলবে, তাদের আগে কি করতে হতো, তার বয়সের একটা প্রমাণপত্র দিতে হতো, এবং বাবা মা ভোটার সেটার একটা প্রমাণপত্র দিতে হতো।
এক্ষেত্রে যেহেতু খসড়া চলছে, তো নতুন ভোটার বা যারা নতুনভাবে নাম তুলতে চাইছেন, কোনো কারণে তার নাম বাদ গেছে, নাজিয়া যেটা বললো ফর্ম 6 তাতে তো আর অ্যানেক্সার 4 তার হ্যাঁ, সঙ্গে তার ফিল আপ সঙ্গে করতে হবে। এই যে আমরা এনুমারেশন ফর্ম যেমন ফিল আপ করেছি না, সেরকম একটা এনুমারেশন ফর্ম তাদের দেওয়া হচ্ছে, যে 2002 সেখানেও কিন্তু 2002 কে লিংক করতে হচ্ছে সেই নতুন ফর্মের সঙ্গে। অতএব এটা কিন্তু এবারে নতুন, যেহেতু অ্যানেক্সার 4 অ্যানেক্সার 4 থাকছে, সেটাকেও ফিল আপ করতে হচ্ছে। আর আমরা এরপর পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, শুনানিতে আমরা প্রথমে এই যে শুনানি হবে একটা বলা হচ্ছে, তা শুনানিটা নাজিয়া কবে হবে, কমিশন কি বলছে? দেখো, দুদিন আগেই জেনেছিলাম যে শুনানি 23শে ডিসেম্বর থেকে শুরু হবে, কিন্তু রোল অবজারভার তাদেরকে নিয়োগ করা হচ্ছে। রোল অবজারভারদের কাজ হচ্ছে এই সমস্ত নথি, যে নথিগুলো দেখা হবে, যারা যাবেন শুনানিতে তাদের সমস্ত নথি খতিয়ে দেখা তাদের একটা বড় দায়িত্ব থাকবে। তো সেক্ষেত্রে এই ইয়ারোর পর যারা রোল অবজারভারদের নিয়োগ হচ্ছে এখন, এবং তাদেরকে আহ্বান করা হচ্ছে। তো সেক্ষেত্রে একটা সময় লেগে যাচ্ছে, তবে দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজটি হবে। যেটা জানা যাচ্ছে যে 23শে ডিসেম্বরের থেকে 25শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই শুনানি পর্ব শুরু হয়ে যাবে। খুব বেশি দেরি হবে না, তার কারণ 14ই ফেব্রুয়ারি তে হচ্ছে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তার আগেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো সেজন্যই 23শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই কাজটি শুরু হয়ে যাবে, এবং হয়তো আজকালের মধ্যেই বাড়ি বাড়ি নোটিশও চলে যাবে, ফর্ম হার্ড কপি পেয়ে যাবেন। পাশাপাশি বিএলওরা ফোনও করতে পারেন, তাই ফোন নাম্বারটা অবশ্যই চালু রাখবেন, যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো চালু রাখবেন, এবং কারণ যে কোনো মুহূর্তে বিএলওরা ফোন করতে পারেন, বা বাড়ি বাড়ি গিয়ে তারা তো নোটিশ দেবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়। আচ্ছা, ধরো এরকমটাও তো হতে পারে যে শুনানিতে ডাক পড়েছে কিন্তু তিনি বাইরে আছেন, তো সেক্ষেত্রে কি করবেন? দেখুন, এটাও কিন্তু ভয় পাবার কিছু নেই। এটা হতেই পারে, কাজের সূত্রে কেউ বাইরে থাকতেই পারেন, এবং শুনানির ডেট যেদিন দেওয়া হলো সেদিন তিনি যেতে পারছেন না, তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তার কারণ 3 বার তাকে ডাকা হবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ তিনি একের বেশি বার ডাক পাবেন যেহেতু, তাই চিন্তার কারণ নেই। আর ভ্যালিড যদি কারণ দেখাতে পারেন যে এই কারণে তিনি যেতে পারছেন না, তো সেক্ষেত্রে তো তার না যাওয়াটাকে মার্জনা করাই হবে এবং তাকে সুযোগ দেওয়াই হবে। তো চিন্তা পাওয়ার কিছু কারণ নেই। তাকে কিন্তু একবার নয়, 2 বার বা 3 বার ডাকা হতে পারে যদি শুনানিতে তিনি প্রথমবার না আসতে পারেন, তাই ভয় পাওয়ার কিছু নেই। আর বৃদ্ধ যারা 85 বছরের বেশি বয়স যাদের, তারা তো অনেক সময় যেতে পারবেন না, বার্ধক্যজনিত নানা রকম অসুস্থতা থাকে, শারীরিক সমস্যা থাকে। তো সেক্ষেত্রে বিএলওরা বা বাড়িতেই আসবেন, বা নির্বাচন কমিশনের আধিকারিকরা বাড়িতে এসেই কিন্তু তাদের নথি যাচাই করে যাবেন। সেটা জানাতে হবে। হ্যাঁ, অবশ্যই বিএলও এসে তাকে আগে জানিয়ে দেবেন যে আর ভোটার কার্ডে তো নাম বয়স থাকছেই, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানে যে কারা কারা 80 আপ বয়স আছে, তো সেক্ষেত্রে বা 85 আপ আছে, তারা তো জানে, একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের আধিকারিকরাই কিন্তু বাড়িতে পৌঁছে গিয়ে সেই নথি যাচাই করবেন। অর্থাৎ আরও তারাও যেতে পারেন বাড়িতে এবং নথি যাচাই করতে পারেন। আর আরেকটা প্রশ্ন নাজিয়া, এই যে সমস্যাটার কথা, প্রথমেই একটা সমস্যার কথা তুলে ধরেছে, আর একটা সমস্যা হচ্ছে যে আমরা অনেককেই দেখছি, যেমন ওই ডানকুনির কাউন্সিলরকে দেখলাম জীবিত হয়েও তিনি মৃত তালিকায়, তো তারা কি করবেন? তাদের ক্ষেত্রেও কিন্তু ক্লেম অবজেকশন করতে হবে। তারা এই যে ভোটার খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে যে মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত তাদের একটা তালিকা প্রকাশিত হয়েছে, এবং মৃতের তালিকায় দেখা যাচ্ছে যে জীবিত মানুষের নাম চলে এসেছে, ভুলবশতই হয়েছে। তো সেক্ষেত্রে ক্লেম অবজেকশন করতে পারেন। হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে তারা ফোন করতে পারেন। পাশাপাশি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে তারা অভিযোগ জানাতে পারেন। অর্থাৎ এই ক্লেম অবজেকশনের মাধ্যমে তারা কিন্তু তাদের অভিযোগ জানাতে পারেন যে কি কারণবশত এরকম ভাবে ভুল হলো এবং মৃতের তালিকায় কিভাবে জীবিত মানুষের নাম চলে গেল। তো সেক্ষেত্রে তারা কিন্তু ক্লেম অবজেকশন করতে পারে। অতএব
মানে এই সমস্ত বিষয়গুলো এখন সামনে আসছে। খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে নামের বানান ভুল আর হচ্ছে এই জীবিত থেকেও মৃত তালিকায় যে নাম উঠছে এই ভুলগুলো হয়েছে। ভুলগুলো কোনো না কোনোভাবে তো অবশ্যই হয়েছে, যার জন্য সত্যি সাধারণ যারা ভোটার তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদের তো খসড়া তালিকার নামটা যেভাবেই হোক তুলতে হবে, এটা আমাদের মূল গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। এখন এরকমও ভোটার আছেন যারা অন্য রাজ্যের এ রাজ্যের তারা ভোটার হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন একটা তথ্য দিয়েছেন যে যারা অন্য রাজ্যের ভোটার তারা এ রাজ্যের ভোটার হতে হলে ফর্ম 8 তাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে এবং তাদের সঙ্গে ওই এনুমারেশন ফর্মের মতোই তাদের একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা কিন্তু তাদের ফিল আপ করতে হবে। তাই তো নাজিয়া? এছাড়াও আর কিছু বলার যদি থাকে, তোমার তথ্য যদি দেওয়ার থাকে বন্ধু দিতে পারো। এগুলোই মোটামুটি। এখন যেহেতু শুনানি পর্ব শুরু হয়নি, তো শুনানি পর্ব শুরু হওয়ার আগে অবশ্যই কিছু আপডেট কমিশনের তরফ থেকে আসবে এবং সেই আপডেটগুলো আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে দিতে থাকবো অবশ্যই। এবং আশা করি আজকে যে আপডেটগুলো দিলাম, ভুল নামের ভুল ক্ষেত্রে কি করতে হবে বা জীবিত হয়েও মৃতের তালিকায় গেলে পরে কি করতে হবে, সেগুলো অবশ্যই আপনাদেরকে কিছুটা হলেও সহায়তা করবে। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার কিন্তু বৈঠক করা হচ্ছে, কিভাবে শুনানি হবে, কোথায় শুনানি হবে, শুনানিতে কারা কারা উপস্থিত থাকবেন, কতজন করে শুনানিতে ডাকা হবে এবং ওই শুনানি কেন্দ্রে কি কি ব্যবস্থা থাকবে, সমস্ত কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সেরকম নির্দেশিকাও কিন্তু দেয়া হচ্ছে। শুনানি কেন্দ্রে আপনাদের শুধু পৌঁছাতে হবে। 11টা নথির মধ্যে আপনাদেরকে অবশ্যই একটা নথি নিয়ে যেতে হবে। 11টা নথি যেমন সরকারি কর্মচারীর পরিচয়পত্র, সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকারি কর্মচারী হন, 1987 আগের কোনো নথি, ব্যাংক হোক বা পোস্ট অফিস হোক বা LICর কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, পার্লামেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, বন দপ্তরের শংসাপত্র, OBC বা SC ST সার্টিফিকেট, NRC নথি, জমির দলিল, বাড়ির দলিল, পর্চা, এগুলো থাকলে পরে যে কোনো একটা নথি হলেই কিন্তু আপনারা সেই নথি নিয়ে যাবেন যাদেরকে শুনানিতে ডাকা হবে। আর সেই নথি দেখালেই অবশ্যই চূড়ান্ত যে ভোটার তালিকা যে প্রকাশিত হবে সেই ভোটার তালিকাতে আপনাদের নাম অবশ্যই থাকবে। আমরা যতই বলি আপনারা চিন্তা করবেন না, কিন্তু চিন্তা তো কোথা থেকে না কোথাও চলে আসে। এটা অবশ্যই যতদিন না চূড়ান্ত খসড়া তালিকা বের হচ্ছে, যতদিন না এই পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে, ততদিন চিন্তা থাকবে। তাই আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাদের এই ভিডিওতে আপনারা জানাবেন, ভিডিও দেখার পরেই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা যেভাবে আমরা সমাধান করার চেষ্টা করছি সেটা চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন এবং যা যা নিয়ম আছে নির্বাচন কমিশনের তরফ থেকে যা যা বলা হচ্ছে সেইগুলো পালন করুন, তাহলে দেখবেন এই প্রসেসটা আরো সোজা হয়ে যাবে।